The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। সত্য রামায়ণের 12তম পর্বে আমরা আলোচনা করব রামের বনবাসে যাওয়ার ঘটনা সম্পর্কে। সরাসরি চলে যাব রামচন্দ্রের বনবাসে যাওয়ার প্রস্তুতি মুহূর্তে। আগের পর্বগুলিতে বহু দর্শক নানা মন্তব্য করেছেন। বেশিরভাগ মানুষই যারা চিরাচরিত রামায়ণের কাহিনী হিসেবে তুলসীদাসী বা কৃত্তিবাসী রামায়ণকেই রামায়ণ হিসেবে মেনে এসেছেন, তারা তো আমার সাপসাপান্ত করেছেন। যাই হোক, কিন্তু অজানা তথ্য ও রংহীন সংবাদ পরিবেশন যখন দায়িত্ব মনে করেছি, তখন আর এসব নিয়ে ভেবে লাভ কি? কথায় আছে, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। সত্যরামায়ণ পর্বে আমরা প্রত্যেকটি পর্বেই আমাদের কোনো মন গড়া গপ্প বলিনি। বাল্মীকি রামায়ণ, দীনেশচন্দ্র সেনের রামায়ণ, রাজশেখর বসুর রামায়ণ, সর্বোপরি দক্ষিণের সমাজ সংস্কারক পেরিয়ের ইভি রামাস্বামীর রামায়ণকেই অবলম্বন করেছি। আসা যাক আজকের প্রসঙ্গে। বাল্মীকি রামায়ণকে কেন্দ্র করে রাজশেখর বসু লিখেছেন বাল্মীকি রামায়ণ সারানুবাদ, যা প্রকাশিত হয়েছে এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড প্রকাশনা সংস্থা থেকে। প্রথম মুদ্রণ বাংলার 1353 সন। রাজশেখর বসু বাল্মীকির রামায়ণের বাংলা অনুবাদ করেন। সেই বইয়ের অযোধ্যাকাণ্ডের 86 পৃষ্ঠায় লিখেছেন, লক্ষ্মণ যখন রামের বনবাসের খবর জানলেন, বড়মা কৌশল্যাকে বলছেন, কার এমন শক্তি আছে যে আপনার আর আমার শত্রুতা করে ভরতকে রাজ্য দিতে পারে? দেবী কৌশল্যা, আমার পরাক্রম দেখুন, রাঘব দেখুন, আমি বৃদ্ধ পিতাকে হরণ করব,
যিনি কৈকেয়ীর প্রতি আসক্তির ফলে হীন হয়েছেন এবং বৃদ্ধ বয়সে বাল স্বভাব পেয়ে গহির্ত আচরণ করেছেন। কৌশল্যা রামকে বললেন, পুত্র লক্ষণের কথা তো শুনলে, যা উচিত মনে করো তাই করো। সপত্নী কৈকেয়ীর কথায় তুমি শোকার্ত জননীকে ত্যাগ করে যেও না। রাজা যেমন তোমার পূজ্য, আমিও তো সেইরূপ, আমি তোমাকে বনে যেতে দেব না। রাম উত্তর দিলেন, পিতার আজ্ঞা অতিক্রম করবার শক্তি আমার নেই মা, এরকম ইত্যাদি ইত্যাদি বহু কথা বললেন। লক্ষণকেও ক্রোধ সমর্পণ করতে বললেন। রামের ইচ্ছে ছিল না যে সীতা তার সঙ্গে বনবাসে যান, কিন্তু স্বামীর গন্তব্যই স্ত্রীর গন্তব্য জানিয়ে সীতা জেদ ধরেন। শেষ পর্যন্ত রাম বাধ্য হলেন সীতাকে বনবাসে সঙ্গে নিতে। লক্ষণও একই কথা বললেন। রামচন্দ্র কি বললেন? তিনি বললেন, তুমি বনে গেলে কৌশল্যা ও সুমিত্রাকে কে দেখবে? কৈকেয়ীর কাছে পিতা তো বশীভূত। রাজত্বের ভার পেয়ে কৈকেয়ী আমাদের দুই মাকে দুঃখ দেবেন। ভরতও চুপ করে থাকবে। পেরিয়ার রামাস্বামী বাল্মীকি রামায়ণে যা 1925 সালে C.R. শ্রীনিবাস আয়াঙ্গার অনুবাদ করেছিলেন, তার দ্বিতীয় সংস্করণের অযোধ্যাকাণ্ড 83 নম্বর অধ্যায় পৃষ্ঠা 24-এ উল্লেখ করে লেখেন, রাম খুব ভারাক্রান্ত মনে তার মাকে বলেছিল, রাজস্ব ঠাঁট বাট থেকে আমাকে বিমুখ হতে হবে। সুস্বাদু মাংস আহারের আনন্দ ভোগ করতে না পেরে জঙ্গলে গিয়ে শাকসবজি খেয়ে জীবন ব্যয়িত করতে হবে। অযোধ্যাকাণ্ড 20তম অধ্যায়। কিন্তু যে পিতৃসত্য রক্ষায় বনে যাচ্ছেন, সেই রামচন্দ্র কি মা কৌশল্যার কাছে ওই নিরামিষ খাদ্য গ্রহণের কথা বলেছিলেন, সেই কথা কি তিনি রাখতে পেরেছিলেন? বাল্মীকি রামায়ণ অনুসারে আগামী পর্বগুলিতেও আমরা রামায়ণের বনবাস পর্বের যাত্রাপথ অনুসরণ করব। সঙ্গে অবশ্যই থাকবেন পেরিয়ার ইভি রামাস্বামী। কেননা বাংলার মানুষের কাছে তিনি আজও উচ্চবর্ণের ষড়যন্ত্রে ব্রাত্য। দলিত হিসেবে বাঙালি শুধু ডক্টর আম্বেদকরকেই চেনেছেন, কিন্তু আম্বেদকর রামায়ণ সম্বন্ধে কি বলেছেন বাঙালি হিন্দু ব্রাহ্ম কোনো বুদ্ধিজীবীরাই কিছুই প্রকাশ করেননি। রবীন্দ্রনাথ অবশ্য পরিণত বয়সে পরিশিষ্ট সমূহ গ্রন্থে 1305 সনে লিখেছেন, এই বহু দেবদেবী বিচিত্র পুরাণ এবং অন্ধ লোকাচার সংকুল আধুনিক বিকারের নাম হিন্দুত্ব। পেরিয়ার বলেছেন, রামায়ণ মোটেই ধর্মপুস্তক নয়, একটি রাজনৈতিক গ্রন্থ মাত্র, যাকে ব্রাহ্মণরা দক্ষিণ ভারতের বসবাসকারী অনার্যদের উপরে জোর করে চাপিয়ে দিয়ে উত্তরের আর্যদের বিজয় আর প্রভুত্বকে সঠিক দর্শানোর জন্য লিখেছিল, যা অব্রাহ্মণদের ওপর ব্রাহ্মণদের আর মহিলাদের ওপর পুরুষের আধিপত্য বিস্তারের উপকরণ। এমনটাই সমাজকর্মী লেখক রঞ্জিত মিস্ত্রি উল্লেখ করেছেন তার রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের 37 পৃষ্ঠায়। এবার সরাসরি রামের বনবাস পর্বের প্রথম অধ্যায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেব রঞ্জিত বাবুর কাছে, সরাসরি ফোনে। হ্যালো। হ্যালো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ, আপনার সাথে আমরা আবার মিলিত হচ্ছি, কেননা সত্য রামায়ণের 12তম পর্বে আমরা চলে এসেছি। হ্যাঁ, গত পর্বেই আমরা আলোচনা করেছিলাম যে এই পর্বে আমরা মোটামুটি রামচন্দ্র এবং তার 3 ভাই সম্পর্কে একটু আলোচনা করে আমরা একটুখানি রামের সঙ্গে বনবাসে ঢুকবো আর কি, প্রথম পর্বে। হ্যাঁ। প্রথমে আপনাকে আমাকে যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এবার যেটা শীর্ষক হয়েছে অনুষ্ঠানের, সেটা হচ্ছে লক্ষণ কি তার পিতাকে হত্যা করতে চেয়েছিলেন? তো অবশ্যই। এবং এই কথাটা প্রচার হওয়ার পর থেকেই কিন্তু নানান রকম মন্তব্য, বিশেষ করে বিরূপ মন্তব্যই বেশি করে আসছে। কোথা থেকে এসব উদ্ভট তথ্য আপনারা মন গড়া তথ্য দিচ্ছেন, এরকম একটা বলা হচ্ছে। এটা তো বাল্মীকি রামায়ণের সূত্র ধরে পেরিয়ার ইভি যেমন লিখেছেন, তেমনি আমাদের বাংলায় দীনেশচন্দ্র সেনের যে রামায়ণী কথা, সেখানে তো আমরা এই বইতে উল্লেখ পাচ্ছি, বইও আমার কাছে সঙ্গে রয়েছে। এই ঘটনাটা যদি একটু বলেন যে রামচন্দ্রকে বনবাসে দেওয়া হচ্ছে, রামচন্দ্র ভেবেছিলেন একাই যাবেন, সীতাকেও নেবার ব্যাপার ছিল না, লক্ষণকেও নেওয়ার ব্যাপার ছিল না।
সীতা নাছরবান্দা, তিনি স্বামীর সঙ্গে যাবেন যেহেতু অর্ধাঙ্গিনী। আর এদিকে লক্ষণ বলছে যে আমি তোমাকে একা যেতে দেবো না, আমি তোমার সঙ্গে তোমার দেহরক্ষী হিসাবে বৌদি এবং তোমার দেহরক্ষী হিসাবে আমি থাকতে চাই, কেন তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মানে এইরকম হচ্ছে লক্ষণের তার ভাইয়ের প্রীতি। আচ্ছা। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট পয়েন্ট আমরা একটু আলোচনা করে নিতে চাইছি, সেটা হচ্ছে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আমরা জানি রামচন্দ্র হচ্ছেন কৌশলের পুত্র, ভরত হচ্ছেন আপনার কৈকেয়ীর পুত্র, আর সুমিত্রার যমজ সন্তান হচ্ছে শত্রুঘ্ন এবং লক্ষণ। লক্ষণ, ঠিক বলেছেন। এদের চারজনের যে বয়সের হিসেব পাচ্ছি তাতে দেখা যাচ্ছে রামচন্দ্রের জন্ম হচ্ছে গিয়ে ওই চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে। হ্যাঁ, বাল্মীকি লিখছেন যে বিকেলবেলা জন্ম। হ্যাঁ, যদি বিকেলবেলা তার জন্ম হয়, ভরতের জন্ম বলা হচ্ছে পরের দিন ভোর রাত্রে। এবার হিন্দু গণনা যদি আমরা ধরি, তাহলে আমরা ধরি সকাল 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত হচ্ছে একটি দিন। ইংরেজি মতে যেটা রাত 12টায় হয়, কিন্তু আমাদের হিন্দু ভারতীয় যে মত তাতে বলা হচ্ছে রাত মানে সকাল 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত। যদি আমি ওই হিসেবটাকে ধরি, আমি তিথি প্রসঙ্গে আসছি, ওই প্রসঙ্গে যদি আমি আসি, তাহলে তিথিতে বলা হচ্ছে যে পরের দিন এই নবমী তিথির পর আসছে দশমী তিথি, ওই দশমী তিথিতে ভরতের জন্ম। তা তিথি তো আর মানে পরের দিন হচ্ছে না, কেন পরের দিন ভোরবেলায় জন্ম বলা হয়েছে। তাহলে আমি যদি জন্ম সময়টাকে হিসেব ধরি, তাহলে তো বলতে পারি রাম এবং ভরত দুজনেই তো একই সময় জন্ম, মানে দুজনের বয়স একই। একই বয়স। তাহলে রামচন্দ্র জ্যেষ্ঠ এবং তার কুলগুরু বশিষ্ঠ দশরথের, তিনি সাজেশন দিচ্ছেন যে রামকে রাজা করতে হবে। সেটা কি ওই যেহেতু বড় রানী কৌশল্যা তার পুত্র বলে? অনেকটাই তাই। আচ্ছা, অনেকটাই তাই। আর এভাবে রামকে মানে যে কোনো অবস্থায় রামকে বড় করে দেখাতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ওখানকার চক্রান্ত ছিল। এবং বাল্মীকি রামায়ণ যেভাবে লিখেছেন, সেখানেও তিনি তাই দেখিয়েছেন যে রামকে একটু উঁচু করে বড় করে দেখানো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার যে চরিত্র চিত্রণ করেছেন বাল্মীকি, সেগুলো একদম সাধারণ ভাবে করেছেন। সেখানে কিন্তু কোনো অলংকার উনি রাখেননি। উনি সব জায়গায় দেখিয়েছেন যে কিভাবে সে নিম্ন স্তরের মানুষ, কিভাবে তিনি করেছেন, সেগুলো দেখিয়েছেন। আপনি বলুন, এক জায়গায় লিখছেন লক্ষণ তার পিতা দশরথকে অনেক গালাগালি করলো এই সিংহাসন পেল না বলে। লক্ষণ প্রস্তাব দিয়েছিল যে তার পিতাকে কারাগারে বন্দী করা উচিত। এটা আমার মানে বাল্মীকি রামায়ণের যে আছে, আমার পেডিয়ারের যে লেখা, সেই লেখায় এক জায়গায় উল্লেখ করা হয়েছে, সেটা 69 নম্বর পেজে। আচ্ছা আচ্ছা। লক্ষণ আরো বলছেন কি জানুন, লক্ষণ বলছে মনুর নিয়ম অনুসারে পিতাকে মেরে ফেলা ধর্ম। হ্যাঁ, আমার বলুন বলুন। এটাও তিনি রামকে বলছে। তার মানে কি, রাম আর লক্ষণের মধ্যে এই যে কথাবার্তা হয়েছে, সবগুলো একজনের সঙ্গে একজনের ইচ্ছার মিল আছে, চিন্তার মিল আছে। এগুলা শুনলে কোনো মানুষ যারা এই রামায়ণ নিয়ে এই করছেন, ভক্তি বাড়ি করছেন, তারা যদি একবার গভীর ভাবে পড়েন, তাদের আর কিচ্ছু দরকার নেই, তাদেরকে শুধু পড়াতে হবে। বাল্মীকি রামায়ণটা তাকে পড়াতে হবে। যেহেতু এটা সংস্কৃতি ভাষায় রেখেছে, এটা সাধারণ ভাষায় বাল্মীকি রামায়ণটাকে নিয়ে আসেনি। চক্রান্ত দেখুন, বাল্মীকি রামায়ণ লেখা আছে সে সাংস্কৃতিক ভাষায়, শুদ্ধ সংস্কৃতিতে, কিন্তু তাকে অনুবাদ না করে, যেটা পেরিয়ার করেছেন, সেটাকে অনুবাদ না করে বাংলাতে আমাদের কৃত্তিবাস, হ্যাঁ, সব জায়গায় যতগুলো রামায়ণ তৈরি হয়েছে, সব রামায়ণ গুলাকে
ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা একটা সবচেয়ে ভিন্ন অবস্থা আপনি দেখতে পাবেন সব জায়গায়, সমস্ত রামায়ণে, আর বিশেষ করে এই দুটো রামায়ণ, যে দুটো রামায়ণ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে। কারণ আপনি একটা মানতেই হবে, বাংলার বুকে আমি ছোটবেলা থেকে দেখেছি যে সপ্তকাণ্ড রামায়ণ পড়া হতো। সে তো কার রামায়ণ? কৃত্তিবাসের রামায়ণ পড়া হতো, তাই তো, তাই নাকি? তবে আমরা কৃত্তিবাসের রামায়ণ শুনেছি, সেখানে তো নারীকে অনেক উঁচু করে দেখানো হয়েছে, সেখানে রাজা রামকে একটা মহান ব্যক্তি বলে করেছে। কিন্তু যখন আমি বাল্মীকি রামায়ণে ফিরে যাব, তখন এই সমস্ত চরিত্রগুলা একের পর লক্ষণ বলুন, শত্রুঘ্ন বলুন, ভরত বলুন, সবার চরিত্র, কৌশলা বলুন, শত্রু, সবাই প্রত্যেকের চরিত্রের মধ্যে নিম্নমানের আপনি খুঁজে পাবেন। এটা একদম স্পষ্ট। একমাত্র বালি বা এই ধরনের যারা আছেন তারা ছাড়া সবাই। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দীনেশ চন্দ্র সেন, যিনি বিখ্যাত বৃহৎবঙ্গ পুস্তক রচনার জন্য বাঙালির যে ইতিহাস, বাংলার যে ইতিহাস তিনি লিখেছেন বৃহৎবঙ্গতে, তার আরেকটা যেটা বই সেটা হচ্ছে রামায়ণী কথা। এই বইটা জিজ্ঞাসা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল এবং সেই বইটার ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং দীনেশচন্দ্র সেনকে আমাদের একটা আলাদা গুরুত্ব দিতেই হয়। এখানে দীনেশচন্দ্র সেন তার বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় এই প্রসঙ্গে একদম বাল্মীকি রামায়ণের যে শ্লোকটি আছে সেটিকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে হনিষ্যে পিতরং বৃদ্ধং কৈকার্য সপ্ত মানসম, কৈকেয়ীতে আসক্ত বৃদ্ধ পিতাকে আমি হত্যা করিব প্রভৃতি বাক্য প্রয়োগ করিতে লাগিলেন। রামচন্দ্র হস্ত ধরিয়া লক্ষণের ক্রোধ প্রশমনের চেষ্টা করিতে লাগিলেন। তিনি বলিলেন, সৌমিত্রে, আমার অভিষেকের জন্য যে সব সম্ভার ও আয়োজন হইয়াছে তাহা আমার অভিষেক নিবৃত্তির জন্য হোক। অর্থাৎ লক্ষণকে নিরস্ত করছেন, শান্ত করছেন, সে যে তার পিতাকে হত্যা করতে চাইছে রামের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাহলে তো বাল্মীকি রামায়ণ এটা পরিষ্কার ভাবে দীনেশচন্দ্র সূত্রটাকে উল্লেখ করে দিয়েছেন, পেরিয়ার রামাস্বামীও তো দিয়েছেন। তা আমাদের বাংলা রামায়ণে পেরিয়ার রামাস্বামীর রামায়ণটি আজ পর্যন্ত সেরকম ভাবে ছড়ায়নি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, এবং আপনি এই দুটি বই বাজারে প্রকাশ্যে এনেছেন, বই দুটি। এরপর আমরা তো দেখতে পাচ্ছি যে তাহলে লক্ষণের সঙ্গে দশরথ, রামের সঙ্গে দশরথের সম্পর্ক ভালো নয়, এবং তার মধ্যে এই বইতেই পাচ্ছি যেখানেতে কৌশল্যা অভিযোগ করছেন, অনুযোগ করছেন তার ছেলের কাছে, ছেলে যখন বনবাসে চলে যেতে চাইছেন তখন তিনি বলছেন যে আমি 17 বছর ধরে দশরথের এই অত্যাচার সহ্য করে এসেছি, আমার পক্ষে এখন আর তোমাকে ছেড়ে থাকলে আমি আর বাঁচব না। তিনি বলছেন, স্ত্রীলোকের প্রধানতম সুখ পতির স্নেহ সম্পদ, আমার ভাগ্যে তাহা ঘটে নাই। আমি কৈকেয়ীর লোকজন কর্তৃক সর্বদা নিগৃহীত। কোন পরিচালিকা আমার সেবায় নিযুক্ত হইলে কৈকেয়ীর পরিজনবর্গ দেখিলে ভীত হয়। বৎস, আমি তোমার মুখের দিকে চাহিয়া সমস্ত সহ্য করিয়াছি, তুমি বনে গেলে আমি কোথায় দাঁড়াইব? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সুমিত্রা এবং কৌশল্যার সঙ্গে তার স্বামী কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যখন দশরথ মারা যান তখন নাকি এই সুমিত্রা এবং কৌশল্যা ঘুমিয়েছিলেন। কারণ তাকে বলার পরে দাসীদের দিয়ে যখন বলল, তারপরে তিনি উঠে এসে দেখছেন সম্পর্কই ছিল না ভালো। আচ্ছা, এটা তো একদম স্পষ্ট করে লেখা আছে। আচ্ছা, তারপর দেখুন রাম কি রকম ডবল স্ট্যান্ডার্ড। প্রথমে তো ভরতকে সন্দেহ করতো, ভারত এই করেছে, ভারত এই করবে, ভারত অ্যাশ আরাম করছে, এই ধরনের কি করেছে। যখন সিংহাসন পেয়ে গেল তখন সে আবার ভারতের প্রশংসায় একেবারে পৌঁছল। তখন বলছে এইখানে, তখন বলছেন যে এর মতো ভাই হয় না, এত ভালো, এত
সুন্দর ভাই পৃথিবীতে খুব কম লোকেরই হয়, যেটা ভরত আমার ভাই, তাকে আমার গর্ব হয়। মানে কিরকম ডাউন স্ট্যান্ডার্ড। যখন সে প্রথমে সিগনেশন পাচ্ছে না তখন সে সন্দেহ প্রকাশ করছে, আবার যখন 3 পেয়ে গেল তখন আবার তার বদলে দিল, তার আসন বদলে দিল। আচ্ছা, আপনি বলতে পারেন কি বলবেন একটু? এবার আমরা চলে যাই বনবাস পর্বের প্রথম দিকটায়। প্রথম বনবাসে আপনার রাম তো বেরোলেন, সীতা নাছরবান্দা, সীতাকে সঙ্গে নিয়ে নিলেন। তো রাম তো তখন ওই কুশের বসন পড়লেন, লক্ষণও কুশের বসন পড়লেন। সীতাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কুশের বসন পড়েননি, তিনি একদম রাজকীয় কাপড় পরেছেন এবং সঙ্গে অনেক সোনার গয়না পরে উনি গেছেন। এবং দশরথ তার যে মিত্র এবং সঙ্গী সুমন্ত্র তাকে বলছেন যে দাস দাসী এবং রথ এবং গণিকা ইত্যাদি নিয়ে ভাগীরথীর গঙ্গা তীর পর্যন্ত তোমরা তাকে পৌঁছে দিয়ে এসো। তো এই রথে চড়েই তিনি তো গঙ্গা তীরে এলেন, এসে নিষাদ রাজ গুহকের রাজ্যে ঢুকলেন। এখন এই গুহকের যে রাজ্যটা বলা হচ্ছে সেটা হচ্ছে শৃঙ্গিবরপুর। শৃঙ্গিবর গঙ্গার ধারে, অযোধ্যার কাছে। তার মানে এটা আমাকে ধরতে হবে উত্তরপ্রদেশেরই কোনো একটা গঙ্গা তীরবর্তী অঞ্চল। তাই তো, আচ্ছা, একদম তাই। এবার গুহক তাকে বন্ধুকে পেয়ে তার জন্য খাদ্য দ্রব্য, বস্ত্র ইত্যাদি 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 দিয়ে তাকে অতিথি সৎকারের জন্য গেলেন। রামচন্দ্র নাকি তখন তাকে বলছেন যে আমি তো ব্রহ্মচর্য নিয়েছি, বনবাসে এসেছি, আমি গঙ্গার জল ছাড়া কিছু খাবো না এবং ফলমূল ছাড়া কিছু খাবো না, তবে আমার পেটে খিদে নেই আমাদের কারোরই, খালি গঙ্গা জল পান করবো। তখন তাকে গঙ্গা জল দেওয়া হলো, গঙ্গা জল পান করলেন এবং তারপর গুহক তাকে নৌকো দিলেন। সেই নৌকো চড়ে গঙ্গা পার হলেন, ভাগীরথী পার হলেন রাম লক্ষ্মণ সীতা। আর সুমন্ত ওই দাস দাসী রথ এবং গণিকাদের নিয়ে এতটা পথ যে এসেছিলেন তারা এবং ফেরত চলে যাচ্ছেন অযোধ্যাতে। এইখানে আমরা আবার পাচ্ছি যে এই গুহকের কাছ থেকে বিদায় নেওয়ার পর যখন প্রথম জঙ্গলে ঢুকছেন, চিত্রকূটের জঙ্গলে যখন প্রথম ঢুকছেন, সেই সময় তারা এত ক্ষুধার্ত হয়ে পড়লেন, মানে গঙ্গা পার হওয়ার আগে রামচন্দ্র বলছেন আমার খিদে নেই, আর গঙ্গাটুকু পার হওয়ার পরেই তাদের এত প্রচন্ড খিদে হলো যে বিশাল আকারের 6খানা জন্তু তারা শিকার করেন এবং সেগুলোকে ঝলসে আর কি খেলেন। এইরকম মানে আমরা কি রামায়ণে পাচ্ছি। নিশ্চয়ই পেরিয়ার রামাস্বামীও এই ধরনেরই কথাই উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে সমস্ত রামায়ণে এইভাবেই প্রকাশ করা হয়েছে যে ওরা সময় সময় যে মাংস ভক্ষণ করতো কিংবা হরিণ মেরে খেত, এগুলো সম্পূর্ণভাবে ওখানে দেখানো হয়েছে। সেগুলোকে সম্পূর্ণভাবে লুকিয়ে রেখেছে পরবর্তীকালে এই রামায়ণগুলা আমাদের কাছে, আমাদের সামনে আসতে দেয়নি। এটা সবচেয়ে বড়ই। আমি তো গতবারেও বলেছিলাম যে ধনুক নিয়ে রাম কিংবা এই মৃগের পিছনে ছুটতো কিংবা চোরের পিছনে ছুটতো, কেন ছুটতো? এদের মেরে খাওয়ার জন্য। এটা একেবারে মানে বাস্তব সত্য কথা। আর তখন তো এটাও পরবর্তীকালে বিবেকানন্দ বলেছেন সেই যুগে এরা যজ্ঞ করে মাংস খেত। এখন যজ্ঞ করার তো অবস্থা এখানে নেই, ওখান থেকে ধরে পুড়িয়ে তারপরে খেত, সেগুলো খেত তো একেবারে বাস্তব। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ যদি চ্যালেঞ্জ করেন, কাউকে বলুন যে কেউ চ্যালেঞ্জ করুন যে উনি মাংস খেতেন না, তো বাল্মীকি রামায়ণ পাঠ করিয়ে ওনাকে দেখিয়েছিলেন একদম এই যে কথাগুলো দীনেশচন্দ্রবাবু বলেছেন, পেরিয়ার বাবু বলেছেন, এই সমস্ত আপনি তাকে চ্যালেঞ্জ করে দেবেন। কেউ যদি আপনাকে তিরস্কার করতে চায় কিংবা আপনার সম্পর্কে বলে, তাকে বলুন যে আসুন ডিবেট করি দেখাই যে আছে কিনা। এটা তো আমার কথা নয়,
আর আমি যদি এরকম মিথ্যা কথা, আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন, তবে কালকে তো আপনি প্রসিকিউটেড হতে পারেন। আপনি যে ভাষণগুলো দেবেন সেগুলোর মধ্যে সত্যতা থাকা দরকার। এবং আজকে বলেই চ্যালেঞ্জ করতে পারছি, চ্যালেঞ্জ করুন, দেখবেন আপনি হয়ে যাবে। একবার কাউকে বলুন যে ঠিক আছে এসো ডিবেট করি। আচ্ছা, এখানে আমি আবার ওই নিশাধিপতি গুহকের কথায় যাচ্ছি। বলা হচ্ছে এখানে দীনেশচন্দ্র সেন তার ওই রামচন্দ্র শীর্ষক রামায়ণী কথার যে মানে পর্বটি, অধ্যায়টি, সেখানে তিনি লিখছেন যে নিষাদরাজ গুহক নানা দ্রব্য সম্ভার লইয়া সুহৃদতম রামচন্দ্রের প্রতি আতিথ্য প্রদর্শনে ব্যস্ত হইলেন। তিনি বলিলেন, নহি রামায়ত প্রিয়তম মমস্তে ভুবি কশ্চন। রাম অপেক্ষা এ জগতে আমার প্রিয়তম কিছুই নাই, কিন্তু ধর্মানুসারে প্রতিগ্রহ নিষিদ্ধ, এই বলিয়া রামচন্দ্র আতিথ্য গ্রহণ করিলেন না। তার মানে বন্যাশ্রম, ওই বৈদিক যুগের বন্যাশ্রমেতেই এরম উল্লেখ আছে যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তার থেকে নিচু জাতি, যেহেতু নিষাদ বলা হয়েছে। নিষাদ শব্দের অর্থ আমি দেখছিলাম, সেটা হচ্ছে শিকারী, জেলে, আক্রমণকারী ইত্যাদি নিকৃষ্ট ভাষা উল্লেখ করা হয়েছে। তবে আমার একটা মজা লাগছে, এটা আপনি একটু বলুন, যে যদি এই নিষাদ যদি এত নিকৃষ্ট হয়ে থাকে, তাহলে এই নিষাদের সঙ্গে এই রামচন্দ্রের বন্ধুত্বটা তৈরি হওয়ার সূত্রটা কি হতে পারে? দেখুন, একটা জায়গায় কোনো না কোনো জায়গায় লেখক হোক কিংবা তখনকার সমাজ হোক, কোনো না কোনো জায়গায় এই মানুষগুলা কখনো কখনো প্রতারণা করার জন্য, দেখানোর জন্য, নিজেকে মহান দেখানোর জন্য, কখনো কখনো যেমন কৃষ্ণের যেমন বিদুর কৃষ্ণেরই এরকম এখানেও লেখক এখানে যে কাহিনীকার, তিনি এইটাকে চেষ্টা করেছেন যে মাঝে মাঝে তাকে এমন একটা কিছু করে দেখানোর চেষ্টা যে ওই নিম্ন জাতের যারা আছেন তাদের কারোর ঘরে খাবার খেতে গেছেন, কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন, এগুলো কিন্তু আপনি মহাভারতে পাবেন, এগুলো আবার আপনি ইসেও পাবেন, রামায়ণে পাবেন। এবং দুটা কাহিনী যে লেখা হয়েছে, একটা দুটা কাহিনী পটভূম দেখুন না, দুটাই বনে চলে গেছেন, ওখানেও 14 বছর বনে গেছেন, এখানেও 14 বছর বনে গেছে একদম। তো আপনি কাহিনী লেখার যে লোকগুলা তাদের এইটার উপরে, এটা যদি প্রথমে তৈরি হয়ে থাকে রামায়ণ, মহাভারত যদি পরে হয়ে থাকে, তাহলে রামায়ণের ধারাবাহিক ধরে মহাভারতকে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় এই ধরনের নিম্নজাতের মানুষদের এর বোকা বানানোর জন্য তাদেরকে কখনো তাদের বাড়িতে খাবার, এখনো যেমন নেতারা করেন, অমিত শাহ কোনো ইসের বাড়িতে গিয়ে খাবার খেতে বসছে, খাবার নিয়ে এসছে বাইরে থেকে, খাবার বাইরে থেকে নিয়ে এসছে, আপনি বলুন কি বলবেন? এগুলো তোদের চরিত্র আজকের নয়, আদিম সভ্যতা থেকে, আদিম ঈশ্বর থেকে যখন থেকে হিন্দু ধর্মের, বুদ্ধ ধর্মের সে হিন্দু ধর্ম তৈরি করেছেন। আর বিশেষ করে আমার যতদূর ধারণা, মানে আমি আমার পড়াশোনার থেকে এর থেকে, এই যে রামায়ণের কাহিনী বলুন, মহাভারত কাহিনী বলুন, এগুলো শঙ্করাচার্যের সময় শঙ্করাচার্য নিজে লিখেছেন, যে ওই সময় কাউকে দিয়ে লিখিয়ে এগুলোকে লুকিয়ে রাখা হয়েছে, কারণ নিম্ন জাতির লোকটা তো পড়তে দেওয়া হয়নি একদম। আর উঁচু যারা ব্রাহ্মণ্যবাদী যারা, তারা এগুলাকে নিজেদের মধ্যে পড়াশোনা করে নিজে করে এগুলো মহাযুগের অতীতের বলে এগুলাকে চালিয়েছেন। আপনি যদি দেখেন তাহলে পুরাণ কিংবা যত কিছু লেখা হয়েছে, শঙ্করাচার্যই এসে বুদ্ধ ধর্মের শেষ করেছে, নিজেকে দ্বৈতবাদ নিয়ে এসছেন, আর তারপরে এই করেছেন। আপনি দেখুন সমস্ত জায়গায় এরা আজও করছে, সেদিনও করেছে, এগুলো করে চলেছে আমাদের বোকা বানানোর জন্য। আচ্ছা, আমরা অনেকে বোকা হচ্ছি। হ্যাঁ, আরেকটা মজার জিনিস দাদা, এই সম্পর্কে কৌতূহল থেকে জানতে গিয়ে একটা আবিষ্কার করলাম। সেটা হচ্ছে এই যে গুহক, এই গুহক আদপেই নিষাদ নয়, তিনি রীতিমতো ব্রাহ্মণ সন্তান। কিভাবে? বলা হচ্ছে যে গুহক হচ্ছেন বশিষ্ঠের পুত্র, তার নাম বামদেব। দশরথ একবার এই কুলগুরু বশিষ্ঠের আশ্রমে যান, গিয়ে তিনি বলেন যে আমি আমার অজান্তে আমি কিছু হরিণ শাবক বধ করেছি,
এটা আমি ইচ্ছাকৃত করিনি, কিন্তু আমার পাপ তো হয়েছে, এই পাপটা থেকে আমি কি করে মুক্ত হব, এইটা জানবার জন্যই উনি বশিষ্ঠের আশ্রমে যান। কিন্তু পৌঁছে দেখেন বশিষ্ঠ সেই সময় আশ্রমে ছিলেন না, তার পুত্র বামদেব ছিলেন। বামদেব তাকে বলেন, কোনো ব্যাপারই নয়, আপনি 3 বার রাম নাম জপ করুন, তাহলে আপনার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবেন। তখন খুব আনন্দ চিত্তে দশরথ আবার তার রাজত্বে ফিরে এলেন অযোধ্যা। ইতিমধ্যে বশিষ্ঠ পৌঁছে গেছেন তার আশ্রমে। এসে শুনলেন যে এরকম দশরথ এসেছিলেন, এই প্রশ্ন নিয়ে বামদেব তাকে একটি উপায় বলে দিয়েছেন। শুনে বশিষ্ঠ মুনি তো ক্ষেপে মানে খাপ্পা, একদম রেগে আগুন। বলেন, তুমি কেন মূর্খের মতন বলেছ যে 3বার রাম নাম জপ করতে? রাম নামের এমন মাহাত্ম্য, একবার মাত্র উচ্চারণ করলে পরেই তার সব পাপ মুক্ত হয়ে যায়। তুমি তাকে 3 বার কেন বলেছ? এটা তুমি রামকে ছোট করেছ। তোমাকে আমি ত্যাগ করলাম, তুমি আজ থেকে নিচে জাতি চণ্ডাল বলে তুমি পরিগণিত হবে। এরপরই নাকি বামদেব নিষাদরাজ গুহকে পরিণত হয়ে যান, এবং যে ব্রাহ্মণ পুত্র এতদিন বশিষ্ঠের আশ্রমে লালিত পালিত হয়েছেন ব্রাহ্মণ পুত্র হিসেবে, তিনি হঠাৎ সিঙ্গিবরপুর বলে একটা জায়গার রাজা হয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার। তো অদ্ভুত ব্যাপার। তাহলে এই যে গুহক, তিনি যে আদতে বশিষ্ঠ মুনি, তার যে কুলগুরু, তার যে সন্তান, সেটা জানা সত্ত্বেও রামচন্দ্র তার স্পর্শ করতে রাজি হলেন না। হ্যাঁ, এটা ঠিক কথা। এটা একদম আপনি যেটা বলেছেন এটা একেবারে সত্যভাবে কথা বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যেটা এখানে আরো দেখতে পাচ্ছি, এই যে বিষ্ণুর অবতার বলে যেটা বলা হয় এখানে, সেখানে আপনি দেখুন এই ব্যাপারে আরো বেশি স্পষ্ট করে বলা হয়েছে। রাজাদের হত্যা করার জন্য বিষ্ণুর অবতার হলো, এটা এক জায়গায় বলছেন। আপনি দেখুন কিরকম ভাবে ব্রাহ্মণ্যবাদীরা রাম অবতারকে তাদের রামায়ণ কল্পিত কথাকে আবার বানিয়েছেন। রামায়ণে এই কথা নামদি ও দ্বিতীয় শিব সম্বন্ধের উপর ভিত্তি করে রচিত পেরিয়া পুরাণ এক নামের অনুরূপ। এটা পেরিয়া পুরাণ যেটা লেখা হয়েছে তারই অনুরূপ। এটা ঈশ্বর ভক্তিতে অনুপ্রাণিত হয়ে শৈব লীলামৃতম এর অনুরূপ পেরিয়াপুরম নামে রচনা করেছেন, যেখানে বৈষ্ণব সন্ন্যাসীদের কাহিনী আছে, যা ওই সময়কার কাহিনী। কিন্তু রামায়ণের কথা শৈব শান্তির কণ্ঠ পুরাণ থেকে নেওয়া হয়েছে। এক জায়গায় বলছেন যে কণ্ঠ পুরাণ থেকে এটা নেওয়া হয়েছে। দুটার মধ্যে শুধু নামের ফারাক রয়েছে। যেমন দ্রাবিড় রাক্ষস জাতির বিরুদ্ধে অতিরিক্ত ঘৃণা তৈরি করার জন্য রামায়ণ রচিত হয়েছে। এতটা ঘৃণ্য ও কন্ডপুরাণের প্রদর্শিত হয়নি। কন্ডপুরাণে কিন্তু এতটা ঘৃণ্য ভাবে প্রদর্শিত হয়নি। এটাকে যখন পরবর্তীকালে এটাকে অন্য ঈশ্বর থেকে যখন এখানে ট্রান্সফার করেছেন, তখন এই ঘৃণ্য ব্যাপারগুলোকে রাখা হয়েছে। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন যে একটা অদ্ভুত ধরনের, যেহেতু আমাদের কাছে আমরা বোকা ছিলাম আর আমরা শিক্ষিত ছিলাম না, আর ওরা সব চতুর বর্ণের তারা এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করেছেন, এবং আজকের যে সাংস্কৃতিক বোঝা আমাদের পরে চাপিয়ে দিয়েছে, অসম্ভবভাবে সাংস্কৃতিক বোঝা চাপিয়ে দিয়েছে, ও অবসাংস্কৃতিক বোঝা চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়াতে আমরা এই যে কি হচ্ছে, আমি কালকেই দেখেছি, আপনি অদ্ভুত লাগবে, যারা পেরিয়ারের আপডেট করে সংরক্ষণের সুবিধা নিয়ে যে মহিলারা পুরুষরা চাকরি পেয়েছে,
তাদের ঘরে সবচেয়ে বেশি পূজা পার্বণ হয়, জানেন? তাদের মধ্যে সবচেয়ে বেশি পূজা পার্বণ তারা করে আসছে, তারাই মুসলমানদের দেশে। ঠিক। এগুলো এই যে চলে এসেছে না, এর জন্য আমাদেরকে অনেক কিছু খুলে বের করতে হবে। আপনি যেটা করছেন সেটা অসম্ভব ভালো জিনিস, আর এটাকে আরো বেশি আমাদেরকে করতে হবে। এবং আজকে রাম নিয়ে করছেন, রামায়ণ নিয়ে করছেন, কালকে আর এক পূরণ করতে হবে আপনাকে, ধরে এক একটার পর একটা বিশ্লেষণ করতে হবে, দরকার আছে। আরেকটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগে, আপনি কি বলবেন জানি না, সেটা হচ্ছে ধরুন এই রাজশেখর বসু রামায়ণ লিখেছেন একটা, হ্যাঁ, এই বাল্মীকি রামায়ণকে আশ্রয় করেই তার রামায়ণ, অথচ বাঙালি এই রাজশেখর বসু যখন পরশুরাম নাম দিয়ে ব্যঙ্গাত্মক কিছু রচনা, হাস্য রসাত্মক যে রচনাগুলো করেছেন, যেমন ডমরু চরিত ইত্যাদি ইত্যাদি, ভূতের গল্প লিখেছেন, এগুলো কিন্তু মানুষের কাছে খুব জনপ্রিয়। তারা কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, তারা ওই ডমরু চরিত্র অনেকে বলে দেবেন, কিন্তু তিনি যে রামায়ণটা লিখেছেন পরিষ্কার ঝরঝরে ভাষায় বাল্মীকি রামায়ণটাকে অনুদিত করেছেন, সেটা কিন্তু আমি বেশ কয়েকজনকে প্রশ্ন করেছি যারা শিক্ষিত মানুষ, তারা কিন্তু ওই রাজশেখর বসুর রামায়ণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। আচ্ছা, তো এই যে রামায়ণ নিয়ে দীনেশচন্দ্র সেন লিখেছেন, বাল্মীকি রামায়ণের বঙ্গ তর্জমা করেছেন, রাজশেখর বসু করেছেন, এগুলো হচ্ছে আধুনিক কালকে আমরা যদি ধরে নিই তাহলে এই সময়কার, সেটা না করে মধ্যযুগের কৃত্তিবাসী রামায়ণ সেইটাকেই প্রচারের আলোয় নিয়ে এসেছে। তখনকার দিনে নয়, মেনে নিলাম যে রাজতন্ত্রের জন্য তখন সেটা হয়েছে, এখনো কি আপনি বলবেন যে রাষ্ট্রশক্তিতে যারা আছে তারা এই বর্ণ প্রথাটাকে জিয়ে রাখার জন্যই এই কৃত্তিবাসী রামায়ণের প্রচার এবং প্রসারটা বেশি করিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। ওরা এটাই চক্রান্ত, এই চক্রান্তটা খুব সুচতুর ভাবে চক্রান্তগুলো করা হয়েছে। মানে এই ব্যবস্থাটা যে আজকে আমাদের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেটা শুধু এই ছোট ছোট ঘটনা নয়, এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ বিশেষ, বৃহৎ ষড়যন্ত্র। মানে আমরা 3000 বছর ধরে আমরা এইভাবে মানে ইয়ছি জাতি ব্যবস্থার, এইভাবে আমরা মানে পুরো সমাজটাই 6000 জাতিতে পরিণত হয়েছে। তারপরে কি উঠতে বসতে, আপনি ঘরে খেতে বসবেন তাতে আপনাকে সময় দেখে খেতে হবে, আপনি বিয়ে করতে যাবেন সময় দেখে করতে হবে, আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন সময় থেকে করতে হবে। এই যে একটু সেদিনকে একটা অর্ডার পেয়েছে কেউ, আমার একজন বলছে যে দেখুন চৈত্র মাসের এই দিনটা যাক, এরপরে আমরা বৈশাখ মাসে বিজনেসটা শুরু করবো। তাহলে চিন্তা করে দেখুন, এই চৈত্র মাসটাও নেই। আমি আজকে ঘর থেকে যদি চৈত্র মাস যদি মল মাস হয়, অশুভ মাস হয়, তাহলে সেই মাসেই তো রামচন্দ্র জন্মেছেন। আচ্ছা, দেখুন না, আপনি বলুন, ওরাই ওদের কাছেই ওদের জিনিস নিয়ে ওরা নিজেরা কন্ট্রাডিক্ট করছে। এই কন্ট্রাডিকশন গুলো সব জায়গায়, তাদের মধ্যে কন্ট্রাডিকশন, এই প্রত্যেকটা ওদের নিয়ম কানুনের মধ্যে কন্ট্রাডিকশন। এটাই অদ্ভুত জিনিস। আর আমরা সেটাকে একটু মানে সামান্যতম বিচার দিয়ে আমি বিশ্লেষণ করি না। এইটাই হচ্ছে আমাদের নির্দ্বন্দ্বহীনতার সবচেয়ে কারণ, বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাকে এইভাবে দেখা উচিত আমার। এবং সেটা নিয়েও যারা একটু মানে সচেতন বুদ্ধিজীবী মহল, তারাও কিন্তু এটা নিয়ে কোনো রিসার্চ ওয়ার্ক কিছু করে মানুষের কাছে তুলে ধরলেন না। কি ধরবে? আপনি একটা কথা বলুন, এই দেশে তিন জাতির প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কি করছে, আর তারপরে বলছে যে রামায়ণ যে রাম জন্মভূমির যে ইয়ে হয়েছে, আমি যে রায় দিয়েছি সেটা ঐশ্বরিক পেয়েছি আমার উপরে বর করেছিল। বলুন, সেই কথাগুলো আমরা সহ্য করে করতে হবে আমাদের দেশ সামান্যতম রক্ত থাকলেও এই ধরনের কথা বলতে পারে কেউ, সহ্য করতে পারে কেউ? এত বড় রিচার্জ তাও জিপ জাতির সাথে ইন্ডিয়া, সেটাই তো চন্দ্রচূড়ের মতো লোক। বলুন তো কি বলবেন আপনি? তা সত্ত্বেও আমাদের চোখ খুলছে না,
কবে খুলবে আমি জানি না, খুলতে তো হবেই, একদিন খুলতে তো হবেই, সময় লাগছে। আচ্ছা, আজকে তো আমাদের হাতে সময় একদম প্রায় শেষ হয়ে এলো। রামচন্দ্র এবং লক্ষণ সম্বন্ধে আমরা আলোচনা করতেই সময় ফুরিয়ে গেল। আমরা যে দুটি চরিত্র, ভরত এবং শত্রুঘ্ন, এই দুই ভাই সম্পর্কেও কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে, যাদের কথাটা কিছুটা ব্রাত্য থেকে গেছে। ভরত কিছুটা উল্লেখ হলেও শত্রুঘ্নকে কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না রামায়ণে। খুব সাধারণ, শত্রুগুলো কিন্তু সাধারণ একেবারে তেমন কিছু উল্লেখই করা হয়নি শত্রুগুলো সম্পর্কে। একদম, একদমই। জানেন কি, কিন্তু দেখুন, তার নাম দিয়ে শত্রুঘ্ন সিনহা একজন বিরাট বড় অভিনেতাকে আমরা পেয়ে গেছি এখানে, যিনি আবার তৃণমূলের সাংসদ, যেখানে তৃণমূলের সুপ্রিমো বলছেন কে কি খাবে না খাবে কারো বলার অধিকার নেই, সেখানে সেই তৃণমূল সাংসদ বলেছেন যে আস্তে আস্তে এই আমিষ খাবারটা ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত, এবং সেটা উনি সংসদের বাইরে লনে দাঁড়িয়ে এই সংবিধান বিরোধী কথাটা ওখানে দাঁড়িয়ে বলছেন। তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, না আইনগতভাবে না দলগতভাবে। যাই হোক, সেসব প্রশ্ন অন্য কোনো সময় একটা অন্য কিছু ব্যাপারে আমরা আলোচনায় তাকে নিয়ে আসবো। আপনাকে আমি সত্যগুণে একটা কথা বলে দিচ্ছি, রামায়ণের ওই অনুসারে, বাল্মীকি রামায়ণ অনুসারে যা পেরিয়ার উল্লেখ করেছেন, শত্রুঘ্ন তার সৎ মা কৈকেয়ীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। আচ্ছা, একদম প্রথম কথাটা এটা। নিম্নমানে একজন মুখ্য ব্যক্তি ছিল, মন্থরার সঙ্গে সে অন্যরকম ব্যবহার করতেন। মন্থরাকে শত্রুঘ্ন নাকি মারতেও গিয়েছিলেন। হ্যাঁ, মারতে গিয়েছেন, মেরেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটাই ছিল, এটা একেবারে দেখানো হয়েছে পুরা। আচ্ছা, আবার পুরাণে আরেকটা মজার কথা পেয়েছি দাদা, রঞ্জিত দা, সেটা হচ্ছে যে রামচন্দ্র যখন বিষ্ণুর অবতার হিসেবে নারদের অভিশাপে ধরাধামে এলেন, তখন দেবতারা বিষ্ণুর প্রতি সন্দেহ প্রকাশ করলেন যে এই অবতার হিসেবে রামচন্দ্র গিয়ে রাজার ঘরে তো জন্মাবেন, এবং সবচেয়ে বড় কথা, এই অবতাররা কিন্তু জন্মেছেন বড় বড় ঘরে, কোনো গরিব বা নিম্নবর্ণের ঘরে কিন্তু জন্ম নেননি, এবং মহাপুরুষরাও সব জন্মেছেন এখানেতে। যাই হোক, হ্যাঁ, যাই হোক, তো সেখানে যখন দেবতারা সন্দেহ প্রকাশ করছেন যে রামচন্দ্র তো গিয়ে জন্মাবেন, কিন্তু তিনি ভোগ বিলাসে যদি ব্যস্ত থাকেন তাহলে রাবণকে মারবে কে, তখন ব্রহ্মা নাকি বললেন যে তোমরা চিন্তা করো না, আমার কন্যা এই সরস্বতীকে আমি মন্থরা রূপে পৃথিবীতে পাঠাচ্ছি, তিনি ওই এমন মানে পরিস্থিতি তৈরি করবেন যে রামচন্দ্রকে রাজত্ব ছেড়ে বনবাসে চলে যেতে হবে, তারপরেই উনি রাবণ বধ করতে বাধ্য হবেন, তার স্ত্রী চুরি হবে, তারা তো ভবিষ্যদ্রষ্টা, তারা সবই বলতে পারতেন, বুঝতে পারতেন। তো সেই রকম ভাবে বলে দেওয়ার পর সেই সরস্বতী নাকি মন্থরা হয়ে জন্ম নিয়েছিলেন, মানে রাজা কৈকেয়ীর মানে রাজসভায় আর কি, তার বাড়িতে সেখানে। তাহলে দেখা যাচ্ছে যে এই রামচন্দ্রকেও দেবতারাও সন্দেহ করেছেন যে যে কাজের জন্য ধরাধামে যাচ্ছেন সেটা তিনি নাও করতে পারেন, মানে দেবতাদেরও অবিশ্বাস ছিল রামচন্দ্রের প্রতি। একজনের সঙ্গে আরেকজন অনুচার পাঠাতো, সবসময় অনুচার পাঠাতো। একদম একদম, একেবারে মানে আপনি দেখবেন করে, ভালো করে দেখবেন, এটা আছে পাঠাতো। ঠিক আছে, যেমন ধরুন আপনি ভরতের কথা বলছেন, ভরত মামা বাড়ি থেকে যখন ফিরে এসে দেখলো, অযোধ্যা আসার পরে দেখলো যে রাম বনে চলে গেছে, তখন সে কি বলছে জানেন? তখন জানতে চাইলো যে রাম কি কোনো মহিলার সঙ্গে দুষ্কর্ম করেছে, যার কারণে তাকে সাজা দেওয়া হয়েছে, বলুন। তার মানে কি, তখন এই দুষ্কর্মটা কোনো ব্যাপারই ছিল না, আর এগুলো ওরা করতো, যার ফলে তো উল্লেখ করছেন। এবং মানে দশরথের মানে পিতার চরিত্র সম্বন্ধে তিনি জানতেন, হ্যাঁ হ্যাঁ, খুলে আলোচনা করতেন তখন পিতার সঙ্গে এসে। ঠিক আছে, এইগুলো হচ্ছে একেবারে স্পষ্ট ভাষায়, এবং এইগুলা মানুষের সামনে তুলে ধরছি আমরা,
অবশ্যই এতে আমাদের অনেকটা ইয়ে হচ্ছে, মানুষ অ্যাওয়ারনেস পাচ্ছে না তা নয়, কম সংখ্যক হলেও পাচ্ছে। দেখা যাক, হ্যাঁ। আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা কোনো পক্ষেই নেই, আমরা যা হাতের কাছে তথ্য আছে সেগুলো তুলে সাধারণ মানুষকে একটাই কথা বলতে চাই, সেই ঋত্বিক ঘটকের কথা মতো, সেটা হচ্ছে ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এটাই। রঞ্জিতা, আজ এখানে পর্ব শেষ করছি। আর করুন। আগামী পর্বে আমরা লক্ষণ, শত্রুঘ্ন এবং ভরতের স্ত্রীদের সম্পর্কেও যদি কিছু জানতে পারি, অর্থাৎ উর্মিলা সহ অন্যান্য যে বোনেরা রয়েছেন আর কি, রাজা জনকের অন্য কন্যারা, তাদের সম্পর্কে কিছু তাহলে আমরা একটু আলোচনা করি, আমাদের গ্রাহক এবং দর্শক বন্ধুদের কাছে কিছু তথ্য তুলে ধরবো। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ, আজকে এখানেই শেষ। পারি। ওকে, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে রবিবার। আবার দেখা হবে। হ্যাঁ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।